এতক্ষণ পর্যন্ত আমরা জাভাস্ক্রিপ্ট অ্যারে নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক কিছু শিখেছি। বিল্ট ইন প্রচুর মেথড নিয়ে কাজ করেছি, বিল্ট ইন মেথডের ইমপ্লিমেন্টেশন করেছি, ইউজ করেছি। কিছু মেথডের ইমপ্লিমেন্টেশন করিনি, আপনাদের জন্য রেখে দিয়েছি যেন আপনারা নিজের ক্রিয়েটিভিটি, নিজের নলেজটাকে কাজে লাগাতে পারেন এবং টেস্ট করতে পারেন। এই মডিউলটাতে আমরা কিছু মিসিং মেথড আছে যেগুলো বিল্ট ইনভাবে আছে, সেগুলো ব্যবহার করব, মানে যেগুলো মিসিং আছে এক কথায় সেগুলো নিয়ে আমরা কাজ করব যেন হোল ডকুমেন্টেশনটা আমাদের কভার হয়ে যায়। ওকে, এর জন্য প্রথমেই আমাদেরকে বুঝতে হবে ইনস্ট্যান্স মেথড এবং স্ট্যাটিক মেথড। জাভাস্ক্রিপ্টে দুই ধরনের অ্যারে মেথড আছে, একটা হচ্ছে স্ট্যাটিক মেথড আর একটা হচ্ছে ইনস্ট্যান্স মেথড। স্ট্যাটিক মেথডগুলো কল করার জন্য আমাদের কোনো অ্যারে অবজেক্ট ক্রিয়েট করতে হয় না। এখানে দেখেন অ্যারে ইকুয়াল টু এরকম একটা এমটি অ্যারে তৈরি করা হয়েছে, দিস ইজ অ্যান ইনস্ট্যান্স অফ অ্যারে। এই ARR ভ্যারিয়েবলটা একটা অ্যারে ইনস্ট্যান্স। তো যখন আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করব তখন ডট লেখার পরে প্রচুর মেথডের সাজেশন আমাদের কাছে আসবে। এই যে মেথডগুলো সাজেশন আকারে আমাদেরকে দিবে ইনস্ট্যান্স থেকে, সেগুলো হচ্ছে ইনস্ট্যান্স মেথড। আর কিছু মেথড আমাদের এইভাবে লেখার দরকার নেই, ইনস্ট্যান্সের সাহায্য নিয়ে কল করার দরকার নেই, ডিরেক্ট অ্যারে অবজেক্ট থেকে, এই যে নিউ অ্যারে লিখি না আমরা, সেই বড় অ্যারে, ক্যাপিটাল অ্যারে, যেটা মেনলি ক্লাস অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেইটা ডট লেখার পরে যে কিছু মেথড আসবে সেই মেথডগুলো হচ্ছে স্ট্যাটিক মেথড। খুব বেশি জাভাস্ক্রিপ্টে স্ট্যাটিক মেথড নেই, স্ট্যাটিক মেথড আছে মাত্র তিনটা, একটা হচ্ছে ডট ফ্রম, একটা হচ্ছে ডট ইজ অ্যারে, আর একটা হচ্ছে ডট অফ। সো এই তিনটা মেথডের কাজই মূলত আমরা এই লেকচারে দেখবো, আর বাকি মডিউল জুড়ে যেগুলো মিসিং ইনস্ট্যান্স মেথড আছে সেগুলো দেখব। ওকে, সো ইনস্ট্যান্স মেথড কি, স্ট্যাটিক মেথড কি, সেই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন আর দেরি না করে আমরা ইনস্ট্যান্স মেথডগুলোর কাজ দেখে ফেলি। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে এই কোডটাকে কমেন্ট আউট করতে হবে, না হলে এটা আমাদেরকে ইরর থ্রো করবে অন্যান্য কাজে। সো কমেন্ট করে রাখলাম। এইবার আমরা দেখতে পাচ্ছি অ্যারে ডট ফ্রম। তিনটা মেথডের ভেতরে সবথেকে বড় এবং সবথেকে বেশি ইউজেস হচ্ছে অ্যারে ডট ফ্রমের। অ্যারে ডট ফ্রম হচ্ছে এমন একটা মেথড যেই মেথডটা ব্যবহার করে আমরা যে কোনো ইটারেবল অবজেক্ট পাস করার মাধ্যমে একটা অ্যারে ক্রিয়েট করতে পারি। ইটারেবল অবজেক্ট কি সেটা আমরা পরবর্তী মডিউলটাতে বুঝতে পারবো, এক্স্যাক্ট পরের মডিউলটাই অ্যারে ইটারেবল নিয়ে। বাট আপাতত এতটুকু বুঝি যে ইটারেবল অবজেক্ট বলতে এমন একটা অবজেক্ট যেটাকে ইটারেট করা যায়, মানে ট্রাভার্স করা যায়, মানে লুপ চালিয়ে পরবর্তী অবজেক্টগুলোতে যাওয়া যায়, অথবা যে কোনো ওয়েতে একটার পরে একটা এলিমেন্টের ভিজিট করা যায়। ওকে, অ্যারে একটা ইটারেবল অবজেক্ট, স্ট্রিং একটা ইটারেবল অবজেক্ট, আর্গুমেন্টস একটা ইটারেবল অবজেক্ট, HTML কালেকশন আছে সেটা একটা ইটারেবল অবজেক্ট, অসংখ্য ইটারেবল অবজেক্ট আছে। আবার আমরা আমাদের মন মতো করে ইটারেবল অবজেক্ট তৈরিও করতে পারি, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা এতটুকুই জানি যে অ্যারে ডট ফ্রমের ভেতরে যে কোনো একটা ইটারেবল অবজেক্ট পাস করলে সেটা আমাদেরকে একটা অ্যারে রিটার্ন করে। টেস্ট করা যাক। কনস্ট s ইজ ইকুয়াল টু অ্যারে ডট ফ্রম স্ট্যাক লার্নার। ওকে, আমরা কনসোল লগ করে দেখি যে আসলে এস এর ভ্যালুটা কি। ক্লিয়ার নোড লেকচার কত, এটা 1। খেয়াল করে দেখেন আমাদের স্ট্রিং থেকে একটা অ্যারে তৈরি হয়ে গেল অ্যারে ডট ফ্রমের মাধ্যমে। আরও প্রচুর এক্সাম্পল আছে, আমরা দুই একটা এক্সাম্পল দেখবো, দেখার পরে বাকিগুলো আমার তৈরি করাই আছে, সেগুলো কপি পেস্ট করে বোঝার চেষ্টা করবো। জাস্ট এত টাইপ করে আপনাদের সময় নষ্ট করব না। সেট ইজ ইকুয়াল টু নিউ সেট, একটা সেট ক্রিয়েট করছি, ES6 এ যেহেতু সেট আছে, সো সেট ক্রিয়েট করছি আমি ফু বার। এই এক্সাম্পলগুলো আমি মজিলা ডেভেলপার নেটওয়ার্কের অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে নিয়েছি। ফু সেটের ভেতরে আমাদের কিন্তু ফুটা আর থাকবে না, দুইবার ফু ব্যবহার হলেও থাকবে না। তো আমি সেট থেকে যদি একটা ক্রিয়েট করতে চাই, S1 ইজ ইকুয়াল টু অ্যারে ডট ফ্রম আমাদের এই সেট, তাহলে কি আউটপুট আসে দেখা যাক। কনসোল ডট লগ S1, সেটের ভেতরে ডুপ্লিকেট এলিমেন্ট থাকতে পারে না। সো আমরা রান করলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ফু বার বাজ সঠিকভাবে দেখা যাচ্ছে একটা নতুন অ্যারেতে। তো বাকিগুলো আমি আসলে আর ক্রিয়েট করব না, আমি কপি পেস্ট করে আপনাদেরকে দেখাতে চাই। ওকে, আমার কপি পেস্ট কমপ্লিট। এখানে থার্ড এক্সাম্পল হিসেবে আমি একটা ম্যাপ ফাংশনকে কল করেছি, ম্যাপ কল করে একটা ম্যাপার তৈরি করেছি যেখানে দুইটা এলিমেন্ট আছে, 1A 2B। অ্যারে ডট ম্যাপার ডট ভ্যালুস যেটা সেটা কিন্তু ইটারেবল অবজেক্ট, আবার ম্যাপার ডট কিজ যেটা সেটাও কিন্তু ইটারেবল অবজেক্ট। সো যখনই আমরা অ্যারে ডট ফ্রম থেকে ম্যাপার ডট ভ্যালুস কল করব তখন সে আমাদেরকে এইরকম একটা অ্যারে রিটার্ন করবে AB, যেহেতু আমার ভ্যালু A আর B। ঠিক একইভাবে যখন আমি ম্যাপার অবজেক্টের সাথে কিজ ফাংশনটা বা মেথডটা কল করব তখন সে শুধু আমাদের কিগুলোকে প্রোভাইড করবে, আর কি হচ্ছে 1 আর 2। ওকে, এটাই হচ্ছে সিস্টেম। তারপরে এখানে একটা ফাংশন তৈরি করা রয়েছে, যেই ফাংশন থেকে আমরা আর্গুমেন্টস অবজেক্টটাকে রিটার্ন করছি। অ্যাকচুয়ালি আর্গুমেন্ট অবজেক্টটাকে অ্যারে বানিয়ে রিটার্ন করছি। কিভাবে?
অ্যারে ডট ফ্রম কল করার মাধ্যমে। যখনই অ্যারে ডট ফ্রম আর্গুমেন্টস কল করব তখন আর্গুমেন্টসগুলো অটোমেটিক্যালি অ্যারেতে রূপান্তর হয়ে যাবে। এর আগে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম না যে কীভাবে আর্গুমেন্টসকে অ্যারেতে রূপান্তর করা যায়। এটা আর একটা সহজ ওয়ে, ডিরেক্টলি অ্যারে ডট ফ্রমের মাধ্যমে আমরা আর্গুমেন্টস অবজেক্টকে অ্যারেতে রূপান্তর করতে পারি। এখানে 1 2 3 পাস করা হয়েছে, সো এ রিটার্ন করবে 1 2 3। আচ্ছা, তারপরে অ্যারো ফাংশন ব্যবহার করেও ম্যাপ ফাংশন কল করা যায়, ইউজিং দ্য অ্যারো ফাংশন অ্যাজ দ্য ম্যাপ ফাংশন টু ম্যানিপুলেট দ্য এলিমেন্টস। ওকে, সো আমরা এই অ্যারে ডট ফ্রমের ফার্স্ট আর্গুমেন্ট হিসাবে আমরা একটা ইটারেবল অবজেক্ট পাস করতে পারি, সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আমরা একটা ম্যাপার ফাংশন পাস করতে পারি। এই ম্যাপার ফাংশনের কাজটা কি? এই ম্যাপার ফাংশনটার কাজ হচ্ছে যেই এলিমেন্টগুলো আমরা এখানে পাস করছি সেই এলিমেন্টগুলোকে ম্যাপ করা। ফর এক্সাম্পল, এখানে 1 2 3 একটা অ্যারে যেহেতু ইটারেবল সেহেতু আমরা অ্যারে ডট ফ্রমের ভিতরে অ্যারে এই পাস করতেই পারি। এরপরে আমরা একটা ম্যাপ ফাংশন পাস করেছি যেটা এক্স প্লাস এক্স রিটার্ন করছে, তার মানে এর সাথে প্রত্যেকটা এলিমেন্টকে যুক্ত করছে। এক্স এর ভ্যালু যখন 1, 1 এর সাথে 1 যুক্ত করে 2 রিটার্ন করছে, 2 এর সাথে 2 যোগ করে 4 রিটার্ন করছে, 3 এর সাথে 3 যোগ করে 6 রিটার্ন করছে। তার মানে আমার অ্যারে ডট ফ্রম যা রিটার্ন করবে সেটা হচ্ছে এরকম দেখতে হবে 2 4 6। আমরা যাই পাস করি সেটাকে ডিরেক্ট ম্যাপ করা যাচ্ছে। এরপরে আমরা সিকোয়েন্স জেনারেট করতে পারি। সিকোয়েন্স কীভাবে জেনারেট করা যেতে পারে? এখানে আমরা অ্যারে ডট ফ্রমের ভেতরে ইটারেবল অবজেক্ট পাস না করে জাস্ট একটা লেন্থ পাস করতে পারি অবজেক্ট আকারে, যে আমার লেন্থ হবে 5। এরপরে ম্যাপার ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি? প্রত্যেকটা ভ্যালুকে আপডেট করতে পারি। এখানে ম্যাপার ফাংশনের ভেতরে আমরা যে শুধু এক্স এর ভ্যালু পাবো বা ভ্যালুটা পাবো এমনটা না, ইন্ডেক্সটাও পেতে পারি। এবার এই ইন্ডেক্সটা দিয়েই আমি এটাকে আপডেট করেছি। যদি আমরা এখানে বলতাম i × 2, তাহলে 2 দ্বারা গুণ হওয়ার পরে এই ভ্যালুটা আপডেট হতো, অ্যারেটা আপডেট হতো। ওকে, তারপরে রেঞ্জ ক্রিয়েট করার মাধ্যমে আমরা করতে পারি। রেঞ্জ হচ্ছে একটা ফাংশন, যেই ফাংশন থেকে ফাংশনটাকে আমরা কল করব, কল করার পরে আমরা বলে দেবো স্টার্ট, স্টপ, স্টেপ সব কিছু আমরা বলে দেবো, এবং সেই রেঞ্জ অনুযায়ী অ্যারে ডট ফ্রম একটা অ্যারে তৈরি করবে। হাউ? এখানে খেয়াল করেন, রেঞ্জ ইকুয়াল টু একটা ফাংশন, এর ভেতরে আমরা অ্যারে ডট ফ্রমকে কল করেছি, লেন্থ পাস করেছি। লেন্থ পাস করার সময় আমরা কি বলেছি? স্টপ মাইনাস স্টার্ট ডিভাইডেড বাই স্টেপ প্লাস 1। আমরা একটা লেন্থ স্পেসিফিকভাবে বলে দিলাম, আর তারপরে ফার্স্টের ভ্যালুটা নিলাম না, আই নিলাম, স্টার্ট প্লাস আই ইন্টু স্টেপ। এই কোডটা আপনি রান করলেই বুঝতে পারবেন এটা আমাদের কীভাবে রেঞ্জটা ক্রিয়েট করছে। তো এখন আমি বললাম স্টার্ট হবে 0 থেকে, 4-এ যে স্টপ হয়ে যাবে, আর প্রত্যেকটা স্টেপ হবে 1 করে করে, তাহলে 0 থেকে 4 পর্যন্ত স্টেপ চলতে থাকবে। ওকে, আর লেন্থটা কীভাবে বের হচ্ছে খেয়াল করতে পারছেন? স্টপ মানে 4 মাইনাস 0 মানে 4 ডিভাইডেড বাই স্টেপ। স্টেপ কত? স্টেপ হচ্ছে 1, তাহলে 4 ডিভাইডেড বাই 1 কত হয়? 4ই হয়, আর তার সাথে 1 যোগ করলে 5, তার মানে লেন্থ হবে 5। এখানেও দেখেন লেন্থ 5। এই একটা জাস্ট বেসিক ম্যাথমেটিক্সের সূত্র ব্যবহার করে সে হচ্ছে কি করেছে? লেন্থের ইটাকে ক্যালকুলেশন করেছে, আর এখানে জাস্ট ভ্যালুটা কী হবে প্রত্যেক ঘরে সেই ভ্যালুটা উল্লেখ করেছে। দ্যাটস অল। আচ্ছা, সো আমরা যে কোনো রেঞ্জই ক্রিয়েট করতে পারি, ইটস আপ টু আস। আমরা যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো রেঞ্জ ক্রিয়েট করতে পারি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে জেনারেট দ্য আলফাবেট ইউজিং অ্যারে। আমরা অ্যালফাবেট তৈরি করতে পারি, যেমন এ ডট চার অ্যাট এই রেঞ্জ ব্যবহার করেই, রেঞ্জ ফাংশন ব্যবহার করেই আমরা কি করতে পারি? রেঞ্জ ব্যবহার করেই আমরা এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট ক্রিয়েট করতে পারি। এ ডট 4@0, 4 কোড অ্যাট, 4 অ্যাট বলতে আসলে ভ্যালুটা বোঝায়, 4 কোড অ্যাট বললে এর এক্স্যাক্ট ভ্যালু কত সেটা আমরা বুঝতে পারি। আমি এখানে একটু আপনাদেরকে দেখাতে পারি। নোড, আমি বললাম এ ডট 4 কোড অ্যাট 0, কত? 97। আবার যদি আমি বলতাম ক্যাপিটালে, যারা সিআর কোর্স করছেন রিসেন্টলি আমার, তারা জানেন ব্যাপারটা, 4 কোড অ্যাট 65 না, এটা হবে হচ্ছে 065। ওকে, সো এইভাবে করে কোড বের করছে এবং কোড থেকে একটা রেঞ্জ জেনারেট করছে, স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট জেনারেট করছে এবং স্টেপ জেনারেট করছে, এবং সেখান থেকে ম্যাপ করছে, ম্যাপ করে স্ট্রিংয়ে কনভার্ট করছে। কারণ আমার এই যে আমার যেই রেঞ্জটা তৈরি হচ্ছে, সেই রেঞ্জটা তৈরি হচ্ছে কার মাধ্যমে? রেঞ্জটা তৈরি হচ্ছে নাম্বারের মাধ্যমে। নাম্বার দিয়ে তো আমি এভাবে আউটপুট পাবো না, এই জন্য স্ট্রিং ডট ফ্রম 4 কোড নামের একটা মেথড আছে, যেটা আমরা এখানে পাবো। স্ট্রিং ডট ফ্রম 4 কোড, আমরা যদি এখানে বলি 65, তাহলে আমাদের জন্য এ জেনারেট হবে। সো সেই মেথডটার মাধ্যমে আবার নাম্বারটাকে স্ট্রিংয়ে রূপান্তর করছে। প্রথমে স্ট্রিংটাকে নাম্বারে রূপান্তর করে রেঞ্জ ক্রিয়েট করছে, তারপরে রেঞ্জ থেকে নাম্বারটাকে স্ট্রিংয়ে আবার রূপান্তর করছে। তাহলে বুঝতে পারছেন অ্যারে ডট ফ্রম আমরা কত কাজে ব্যবহার করতে পারি? অনেক মজার কাজে ব্যবহার করতে পারি। এর পরবর্তী যে মেথডটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে অ্যারে ডট ইজ অ্যারে। খুবই সিম্পল একটা মেথড।
আমরা পুরো কোডটাকে কপি পেস্ট করব, কারণ এইগুলো আসলে করে দেখানোর মতো কোনো কাজ না, যেটা আমি হাতে কলমে করে করে দেখাবো। এই কোডগুলোর জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ট্রু রিটার্ন হবে। অ্যারে ডট ইজ অ্যারে দুইটা ভ্যালু রিটার্ন করতে পারে, আইদার ট্রু অর ফলস। যদি আমরা একটা এমটিআরে পাস করি, এটা ট্রু রিটার্ন করবে। এমটিআরের সাথে এমটিআর না, ওয়ান সমেত একটা অ্যারে রিটার্ন করি, তাহলে সেটা ট্রু রিটার্ন করবে। নিউ অ্যারে যে কোনো ক্ষেত্রে যদি আমরা অ্যারে রিটার্ন করি, কোনো না কোনোভাবে যদি অ্যারে ডট ইজ অ্যারের ভেতরে একটা অ্যারে পাস করি, তাহলে সে রিটার্ন করবে ট্রু, মাস্ট বি। আবার মজার বিষয় হচ্ছে অ্যারে ডট ইজ অ্যারে ডট প্রোটোটাইপ যদি আমরা পাস করি, তাহলে সেটাও আমাদেরকে ট্রু রিটার্ন করবে, কারণ এরা একটা ফ্যাক্ট বলছে অ্যারে ডট প্রোটোটাইপ ইটসেলফ ইজ অ্যান অ্যারে, মানে অ্যারে ডট প্রোটোটাইপটা নিজেই একটা অ্যারে, এই জন্য এটা রিটার্ন করবে। বাকি সমস্ত ক্ষেত্রে, এই কয়টা ক্ষেত্র ব্যতীত বাকি সমস্ত ক্ষেত্রে আপনি যাই পাস করেন না কেন, সেটা আপনাকে ফলস রিটার্ন করবে। সমস্ত ক্ষেত্রে এটা আপনাকে ফলস রিটার্ন করবে, এটাই, আর কিছু বোঝার নেই। এবার আমরা অ্যারে ডট অফ মেথডটা নিয়ে কাজ করব। অ্যারে ডট অফ কী করবে? অ্যারে ডট অফ আপনার জন্য ভ্যারিয়েবল এলিমেন্টস থেকে বা ভ্যারিয়েবল আর্গুমেন্টস থেকে অ্যারে ক্রিয়েট করবে, কাইন্ড অফ অ্যারে ডট অফ 7। এটা যদি আমরা নিউ অ্যারের ক্ষেত্রে লিখতাম বা অ্যারে 7 লিখতাম, তাহলে এটা আমাদের জন্য একটা এমটি অ্যারে তৈরি করতো যার লেন্থ হচ্ছে 7। বাট অ্যারে ডট অফ একটা অ্যারে তৈরি করবে যেটা এরকম দেখতে হবে, 7। ওকে, সো অ্যারে ডট অফ আর নর্মাল অ্যারের ভেতরে এতটুকুই তফাৎ। অ্যারে ডট অফ ব্যবহার করে আমরা 1 2 3 এইভাবে করেও তৈরি করতে পারি। তো সেই ক্ষেত্রে এটা আমাদেরকে রিটার্ন করবে 1 2 3। আবার যদি আমরা এই ক্ষেত্রে দিতাম, তাহলে কিন্তু সেম রেজাল্টই আসতো। হ্যাঁ, সেম রেজাল্ট আসতো, অ্যারে 1 2 3, এটাও আমাদেরকে এইরকমই একটা রেজাল্ট দিত 1 2 3। কিন্তু প্রথমবার এটা রিটার্ন করতো কি? এটা রিটার্ন করতো এমটি, মানে 7 এমটি বা কিছু একটা লেখে না, 7 এমটি ইন্ডেক্স বা সেল বা যাই হোক একটা কিছু লিখতো, ইন্ডেক্স এরকম কিছু একটা লিখতো। তো সেই রকম একটা কিছু তৈরি হতো, আর এই ক্ষেত্রে তৈরি হতো একটা অ্যারে। আর ফাইনালি অ্যারে ডট অফ আনডিফাইন্ড, এটা আপনার জন্য একটা আনডিফাইন্ড অ্যারে তৈরি করবে। দ্যাটস অল। সো এই হচ্ছে 3টা ডিফাইন্ড মেথড, যে 3টা মেথড আপনারা ব্যবহার করবেন, প্র্যাকটিস করবেন, নিজে ইমপ্লিমেন্ট করারও চেষ্টা করতে পারেন, যেটা কিভাবে কাজ করে আমি নিজে করে দেখি, তাও করতে পারেন। কিন্তু এই 3টাই হচ্ছে স্ট্যাটিক মেথড, যে 3টা মেথডই খুব বেশি হেল্পফুল হতে যাচ্ছে আপনার লাইফে।